আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি স্যার, উনি আমার চাচা। আমি ওনাকে ঠিক করে দিয়েছিলাম। তাহলে তোমরা দুজন নয়, মাহাদি তুমি একাই যাবে ভার্সিটি, এবং তার থেকে হীরের 2 বছরের ভালো মন্দ যত রেকর্ডস আছে সব কিছু জেনে আসবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ, উনাকে জিজ্ঞেস করবে ভার্সিটি যাওয়া আসাকালীন সময়ে হীরের এমন কারোর সাথে সম্পর্ক হয়েছে কিনা যেটা খুব ক্লোজ, বাইরে থেকে দেখলে মনে হবে অ্যাজ লাইক বয়ফ্রেন্ড। ওকে? শাবাবের কথাই অবাক চোখে তাকালো আফিক এবং মাহুদি। আফিক উদ্বিগ্ন স্বরে বলল, হীরের কি কারোর সাথে রিলেশন হয়েছিল স্যার? শাবাব শান্ত কণ্ঠে বলল, না, কিন্তু এমন একজন আছে যে হীরকে পছন্দ করে, ইভেন ভালোবাসে, কিন্তু ভয়েসে কখনো হীরকে এই কথা বলতে পারিনি। মেবি ওই ভার্সিটির স্টুডেন্ট। এখন দেখা যাক খোঁজ নিলে কার মুখ সামনে আসে। হীর জানে না। মাহুদের প্রশ্ন। শাবাব না সূচক মাথা নেড়ে বলল, হীর তাকে খুব ভালো ফ্রেন্ড মনে করে, আর সেই কারণেই ছেলেটি এখনও ওকে ভালোবাসার কথা বলেনি। ছেলেটিকে সবার সামনে খুব কম দেখা যায়। আদ্র, এশা এবং মিলি ওরাও খুব কম দেখেছে তাকে। নামটা খুব সম্ভবত সিয়াম। মিলি এই ব্যাপারে আমাকে জানিয়েছে, বাকিরাও জানে না। ব্যাপারটা সন্দেহজনক। বিপদ বিপদ গন্ধ পাচ্ছি। ওর ব্যাপারে সব ডিটেলস চাই আমার, কিন্তু তার আগে হীরের সাথে ওর চলাফেরা কেমন ছিল সেটা জানতেই হীরের 2 বছরের রেকর্ড দরকার। আশা করি কোনো কিছুর ক্লু ওখান থেকেই পাওয়া যাবে। মাহুদি উপর নিচ করে মাথা নেড়ে শাবাবকে আশ্বস্ত করে বলল, ওকে স্যার। কাল সকাল 10টার মধ্যে আমার রিপোর্ট চাই। শিওর স্যার। শাবাব স্মিত হেসে গাড়ির দরজা খুলতে নিলে আয়নার মধ্যে থেকে খেয়াল করলো আফিক এবং মাহুদি কিছু একটা নিয়ে ফিসফিস করছে। শাবাবের কপাল কুঁচকে এলো। চিন্তিত মুখ করে আবার ফিরে তাকালো দুজনের দিকে। দুজনের মুখেই যথেষ্ট চিন্তার ছাপ ফুটে উঠেছে। শাবাব তীক্ষ্ণ নজরে দুজনকে পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, এভরিথিং ইজ ফাইন? মাহুদি কাচুমাচু করে আভিকের দিকে তাকালো। আভিকও মাহুদির ন্যায় মিনমিন করছে। শাবাব আশেপাশে নজর বুলিয়ে পুনরায় দুজনের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সতর্ক গলায় বলল, কিছু হয়েছে? আভিক ঢোক গিলল। আমতা আমতা করে বলল, স্যার, এক মেয়ে এসেছিল। শাবাব ভ্রু কুচকে তাকালো। শঙ্কিত মনে বলল, সন্দেহজনক। আর তুমি ঘামছো কেন? মেয়েটা কি কারোর গ্যাংয়ের সদস্য? ধরতে পেরেছো? মাহুদি গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে বলল, স্যার, এতদিন জানতাম আপনার সামনে ভীতু এই একমাত্র আমি, কিন্তু আজ জানলাম আমার থেকেও ভীতু এই ইডিয়েটটা। শাবাব চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো? স্যার, শপিং মলে এক মেয়ের সাথে অভিকের পরিচয় হয়। মনে করেন অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। এর জন্য আগে থেকে দুজনের কেউই প্রস্তুত ছিল না। কথা বলে আমরা যখন ফিরে আসছিলাম তখন খেয়াল করলাম মেয়েটা অভিকের দেখে বারবার মুচকি হাসছে, আর তখন থেকেই শুরু হয় তার ফলো করা। মেয়েটা অভিকের সর্বক্ষণ শুধু চোখে চোখে রেখেছে, আর কিছুক্ষণ আগে এই যে একটা কাগজ সামনে তুলে এই নাম্বারটা দিয়ে গেল। যেতে যেতে বলেছে বাসায় ফিরে যেন কল করা হয়। মাহুদির কথা শুনে শাবাব কঠিন দৃষ্টিতে তাকালো আফিকের দিকে। আফিকের গলা শুকিয়ে কাঠে পরিণত হওয়ার জন্য শাবাবের এটুকু চাহনিই যথেষ্ট ছিল। আফিক ততস্থ চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, গড প্রমিস স্যার, আমি ওই মেয়েকে কখনো ভুল করেও কল দিব না। আমি এই নাম্বার নিব না। শাবাব দৃষ্টি ঘুরিয়ে মাহুদির দিকে তাকালো। কঠিন স্বরে জিজ্ঞেস করল, মেয়েটা দেখতে কেমন? আভিকের সঙ্গে মানাবে তো? মাহুদি দাঁত কেলিয়ে হেসে জবাব দিল, খুব মানাবে স্যার। তাহলে খুব জলদি ওর বিয়ের সানাই বাজাতে হয়, কি বলো? মাহুদি হাসতে হাসতে বলল। একদম স্যার। আভিক বোবা চোখে তাকিয়ে আছে শাবাবের মুখের দিকে। শাবাবের কঠিন স্বরের পর সে যেন আর কিছু শুনতেই পায়নি। অসহায় কণ্ঠে বলে উঠল, আমি ওর সাথে কথা বলবো না স্যার। শবাব ফিক করে হেসে দিয়ে মাহুদির উদ্দেশ্যে বলল, ও এখনো বুঝতে পারিনি। বাসায় ফিরতে ফিরতে ওকে সবটা ডিটেলসে বুঝিয়ে দিও তো। মাহুদি হেসে পড়ল শাবাবের ন্যায়। শাবাব গাড়ির দিকে পা বাড়ালো। মাহুদি আভিকের কাঁধে হাত উঠিয়ে বলল, চলো বাসায় যেতে যেতে বুঝিয়ে বলছি।
গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতেই শাবাবের চোখ আটকে গেল ঘুমন্ত হীরের প্রতি। কেমন শান্ত লাগছে দেখতে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে হীরের মুখের এক পাশ স্পষ্ট তো অন্য পাশ অস্পষ্ট। স্পষ্ট পাশটা আবার অর্ধেক ঢেকে এসেছে তার সিল্কি চুলগুলো দিয়ে। চোখ, নাক, গাল আর আকর্ষণীয় ঠোঁটজোড়া ছুঁয়ে পড়ে আছে চুলগুলো। ঘুমন্ত হীরকে এক অপরূপ মায়াবতী বলে আবিষ্কার করল শাবাব। বুকের ভেতর শীতল হাওয়া বয়ে গেল তার। এক অনন্য ভালো লাগায় চেয়ে গেল তার শরীর মন। ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসির ঢেউ খেলে যেতেই গাড়ি স্টার্ট দিল শাবাব। অল্প ভলিউমে সফট মিউজিক ছেড়ে পাশে প্রিয় মানুষটিকে নিয়ে পরিচিত পথ ধরে বাড়ির ঠিকানায় ফিরল। সফট মিউজিকের সঙ্গে সঙ্গে মনের কথাগুলোও যেন একইভাবে প্রতিধ্বনিত তুলছিল। ভালো লাগা, ভালো লাগা, এ এক অন্যরকম ভালো লাগা। বাড়ির গেটে গাড়ি পৌঁছতেই গেট খুলে দিল দারোয়ান। গাড়ি ভেতরে ঢুকতে ঢুকতে শাবাব চারপাশটাই একবার ভালো করে নজর বুলালো। গার্ডরা সব নিজ নিজ জায়গায় অটল আছে। শাবাব গাড়ি দাঁড় করালো। দারোয়ানকে দিয়ে শপিং ব্যাগগুলো বাড়ির ভিতর পাঠিয়ে দিল। গাড়ির ডিকি বন্ধ করে সামনে এসে হীরকে ডাকতে নিলেই মনে হলো থাক না, ঘুমটা ভাঙানোর কি দরকার? শাবাবের একদমই ইচ্ছে হলো না হীরের ঘুমটা ভাঙাতে। হীরের ঘুম ভাঙলে যে সে ঠিক এভাবেই শান্ত থাকবে না, অশান্ত হয়ে উঠবে আর তার থেকে দূরত্ব বাড়ানোর তালে থাকবে। শাবাব হীরকে পাজা কোলে তোলার জন্য তার কাছে এগিয়ে আসতেই বুকের ভেতরে ঢিপ ঢিপ আওয়াজটা আচমকা বেড়ে গেল। তারা যেন নিজেদের ছন্দের তালে তালে বাজছে। হীরের শরীরের সুমিষ্ট পারফিউমের গন্ধে গা গুলিয়ে উঠল শাবাবের। মনে হলো যেন এই গন্ধে তার বহু বছর ধরে নেশা করা হয় না। হীরকে পাজা কোলে তুলে নিতে হীরের ঘুমের ব্যাঘাত ঘটল। সে আচমকায় চোখ মেলে তাকালো। শাবাব তার দিকে বড় বড় চোখ করে তাকানোর মাঝেই সে মাতাল হেসে শাবাবের গলা জড়িয়ে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। শাবাব যেন দম ছেড়ে বাঁচল। বুকের ভেতরে ঢিপ ঢিপ আওয়াজগুলোর মুহূর্তেই ছন্দপতন ঘটে আবার মুহূর্তেই ঠিক হয়ে গেল। তারা আবারও ছন্দের তালে তালে নাচতে আরম্ভ করলো। শাবাব ধীরে ধীরে পা বাড়ালো বাড়ির দিকে। কেউ জেগে নেই। বাসায় ফিরতেই সবার শরীর ভেঙে আসলো ঘুমে। তাই যে যেভাবে পারল সেভাবেই কোনো মতে খেয়ে ঘুমোতে পালালো। বাড়িটা আপাতত নির্জন লাগছে। হীর এই মুহূর্তে জেগে থাকলে ভয়ে নিশ্চিত তার গা ছমছম করত। কিন্তু শাবাবের ভয় হলো না, বা ভয়ে গা ছমছমও করলো না। সে হীরকে কোলে নিয়ে হীরের রুমে চলে গেল। আরেকটু হলে হাত ছিঁড়ে পড়তো তার। ঘুমন্ত মানুষকে কোলে তুলে হাঁটা মুখের কথা নয়, একটু হলেও কষ্ট তার হবেই হবে। শাবাব হীরকে বিছানায় শুইয়ে দিতে গিয়ে নিজেও কিছুক্ষণ মুখ গুজে রইল হীরের কাঁধের পাশে। যখন মুখ তুলল তখন হীরের ঘাড়ে চোখ গেল তার। বাধাহীন দৃষ্টি মস্তিষ্কের বারণকে অগ্রাহ্য করে আরো কিছুক্ষণ চেয়ে রইল হীরের গলার পাশটাতে। অতঃপর মস্তিষ্কের তুমুল বাধাতে তার হুঁশ ফিরতেই উঠতে নিল সে, কিন্তু পড়ল আর এক বাকি। হীরের গলার লকেটটা তার জ্যাকেটের চেনকে আঁকড়ে ধরল। শাবাব উঠতে চেয়েও অনিচ্ছাকৃতভাবে হীরের মুখোমুখি এগিয়ে এলো কিছুটা। শাবাব নিঃশ্বাস আটকে ধরল। হীরের খুব কাছে চলে আসাতে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কিন্তু নিঃশ্বাস ফেলল না। ভেতরে চেপে রেখে কোনো মতে লকেট আর চেইনকে আলাদা করতে উঠে পড়ে লাগলো সে। এভাবে হবে না, মনে হচ্ছে জ্যাকেটটা খুলতে হবে। কিন্তু জ্যাকেটটা খুলতে গিয়েও তো মুশকিল হচ্ছে, খোলা সম্ভব হচ্ছে না। শাবাব ব্যর্থ হয়ে বিছানার উপর হাত ঠেকিয়ে নিঃশ্বাস ছাড়ল। বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখলে মনে হয় এই বুঝি মরার সময় ঘুমিয়ে আসছে। ট্রেনিং নেওয়াকালীন নিঃশ্বাস বন্ধ রাখার অবশ্য কম ট্রেনিং নেয়নি, কিন্তু আজ তো সিচুয়েশন ভিন্ন। ওই ট্রেনিং ছিল স্রেফ বিপদে পড়লে নিজেকে কিভাবে সেভ করা যাবে তার জন্য। কিন্তু এখানে যে বিপদেই বিপদ। ভালোবাসার মানুষটা তার এতটা কাছে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করাও যে অনেক কিছু। শাবাব ঘন ঘন নিঃশ্বাস ফেলে আবারও কাজে লেগে পড়ল। কিন্তু ঘুমের ঘোরেই যে হীর এক কাণ্ড করে বসল। চিত হয়ে না থেকে সে পাশ ফিরে গেল, যার দরুন শাবাবকেও তার সাথে ঘুরে যেতে হলো উল্টো পাশে। অস্থিরতায় ভেতরটা কাঁপছে শাবাবের। বেয়াতুব লকেটটাও যে ছাড়ছে না তাকে। শাবাব সিরিয়াস ভঙ্গিতে চেইন এবং লকেটকে আলাদা করতে ব্যস্ত হয়ে পড়ল। আশেপাশে যা কিছু ঘটে যাক তাতে তার বিন্দুমাত্র মাথা ব্যথা হবে না, কিন্তু তার মাথা ব্যথা হলো। এক সূক্ষ্ম জিনিস আকৃষ্ট করল তার নেশাক্ত চোখকে, মাদকীয় করে তুলল তার মনকে। প্রথমেই জড়তা হতে ঢোক গিলল সে।
কিন্তু মনকে এবার বাধা দেওয়ার ক্ষমতা তার মস্তিষ্কেরও হলো না। হীরের গলা বেয়ে 4 আঙ্গুল নামলেই বাদামি রঙের ছোট্ট একটা তিলের সন্ধান মেলে। শাবাবের খুব পরিচিত এই তিলটি 12 বছর পেরোতেও কিন্তু তার মন থেকে মুছেনি এই সূক্ষ্ম জিনিসটা। শাবাবের মনে বড্ড স্বাদ জাগলো এই তিলটাই নিজের অধিকার খাটাতে, বড্ড স্বাদ জাগলো একবার ছুঁয়ে দিতে। তার বুকের ভিতরটা ক্রমশই জোরে জোরে আওয়াজ দিতে লাগলো, মন মস্তিষ্ককে তীক্ষ্ণভাবে বোঝাতে লাগলো, বহিরের প্রতি আমার অধিকার আছে, তাকে ছোঁয়ার অধিকার আছে, তাকে কাছে পাওয়ার অধিকার আছে, অধিকার আছে, অধিকার আছে। মুহূর্তের মাঝেই শাবাব অকল্পনীয় কাজটি করে ফেলল। কাঁপা কাঁপা হাতটা তুলে হীরের শার্টের কলারটা পাশে চাপিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ালো তিলটির উপর। হীর ঘুমের ঘোরেই কেঁপে উঠল। শাবাবের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে তার ঘুম যেন হারাম হয়ে উঠল। আচমকা ঘুম ভেঙে শাবাবকে নিজের এতটা কাছাকাছি আবিষ্কার করতে তার গায়ে কাঁটা দিয়ে উঠল যেন। বুকের মাঝে হাতুড়ির বাড়ি পড়তেই অতিষ্ঠ হয়ে গেল সে। চেঁচাতে নিলেই শাবাবের শক্তি হাতখানা উঠে আসে তার মুখে। শাবাবের হাতের মাঝে হীরের নরম ঠোঁটের ছোঁয়া পেতেই শাবাব চমকে উঠল। ঘোর কাটাতে গিয়ে আরো ঘোরের মাঝে আটকে গেল সে। হীর আতঙ্কে চাপা আওয়াজ করতে লাগলো। শাবাব হীরের চোখে চোখ রাখল। নেশায় বুঁদ হয়ে আছে শাবাবের চোখ। ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি। সিল্কি চুলগুলো কপাল ছেড়ে ঝুঁকে পড়েছে একজন আরেকজনকে আঁকড়ে। ভারী নিঃশ্বাস বারবার হীরের মুখে আছড়ে পড়তেই ভয়ার্ত চোখ জোড়া বন্ধ করে নিল হীর। বার কয়েক ঢোক গিলে জোরপূর্বক নিজের মুখ থেকে শাবাবের হাতটা সরিয়ে দিল। এতক্ষণ মুখে হাত চেপে থাকতে প্রায় অর্ধেক প্রাণ বেরিয়ে আসতে নিচ্ছিল তার। বড় বড় দম ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি আমার রুমে কি 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 করছো? হীরের প্রশ্নে চেতনা ফিরল শাবাবের। আচমকা চমকে উঠল সে। ফড়িংয়ের মতো ছিটকে পড়ল সে হীরের থেকে। ছিটকে পড়তেই হীরের গলায় লকেট ছিঁড়ে তার জ্যাকেটের চেইনের সাথে পেঁচিয়ে গেল। সে ফ্লোরে পড়ে যেতে হীর ধরপড়িয়ে উঠে বসল। শাবাব মুখে হাত চেপে অসহায় চোখে হীরের দিকে তাকালো। আমতা আমতা করে উঠতে নিলে আবারও পড়ে গেল। শাবাবের অবস্থা দেখে হীর না হেসে পারছে না। ফিক করে হেসে দিয়ে হীর বিছানা ছেড়ে নেমে এসে শাবাবের পাশে এসে দাঁড়ালো। শাবাবের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাত ধরো। শাবাব নির্লিপ্ত চাহনি দিয়ে হীরের হাত টেনে ধরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ আগে ঘটিয়ে ফেলা ঘটনাটি শাবাবের মনকে বারবার বিদ্ধ করছে। হীরের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও যেন লজ্জা। তাই কিছু না বলেই কোনো মতে চোরের মতো পালিয়ে গেল সে। হীর তার যাওয়ার পানে তাকিয়ে ঢোক গিলল। সকাল 8টা। ডাইনিং টেবিলে এক এক করে বাড়ির সবাই এসে উপস্থিত হলো। আজই শেষ দিন বাড়ির সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করার। বিয়ের আগ অব্দি আর এই সুযোগ আর হবে না, কারণ আজ থেকেই বাড়ি ভর্তি হয়ে উঠবে মেহমানদের আনাগোনায়। আজিম সাহেব খাবার সামনে নিয়েও খবরের কাগজ ধরে বসে আছেন। শহরের আনাচে কানাচে খুন, মারামারি, চুরি, ডাকাতি সবটাই যেন দিন দিন বেড়ে যাচ্ছে। দেশে এত পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা থাকার পরও এসবের কোনো সমাধান বের করতে পারছে না। বাইরের লোককে বলে কি হবে, তার ঘরেই তো একজন বিশিষ্ট লোক আছে, সেও বসে আছে, বাকিরাও বসে আছে, কেউ কোনো কাজের নয়। এসব ভাবনা ভাবতেই বুক ভরে নিঃশ্বাস এলো তার। খবরের পাতাটা উল্টোতেই মনে হলো খবরের কাগজটা আর হাতের মাঝে নেই। কেউ সেটাকে এক টানে নিয়ে গিয়েছে। মানুষটা আর কেউ না, স্বয়ং তার বউ। সেটাও সে খুব ভালো মতোই জানে। তাই আর টু বাক্য উচ্চারণ না করে সামনে বেড়ে রাখা খাবারের প্রতি মনোযোগী হলেন। তার 2 মেয়ে তার দুপাশে বসে আছে। একবার মেয়েদের প্রতি নজর দিয়ে রুটি থেকে 2 টুকরো আলাদা করে আগে তাদের খাইয়ে অবশেষে নিজে খাওয়া শুরু করলেন। আদু, ডালটা দে না। আদ্র দাঁত কিরমিরিয়ে তাকালো এশার দিকে। এশা দাঁত বের করে হাসতেই টুম করে ঘন্টা বাজালো তার মাথায়। এশা আচমকা মাথায় গাঁটটা খেতে অনিচ্ছাকৃতভাবে সামনের দিকে খানিকটা এগিয়ে গেল। ব্যথায় মুখ কুঁচকে গেল তার। টেবিলের তলা থেকে আদ্রের পায়ের উপর লাথি বসিয়ে শয়তানি হাসল এশা। আদ্র এবার রেগে মেগে এশার চুল টেনে দিল। এশা মাথায় হাত চেপে মৃদুস্বরে আর্তনাদ করে উঠল। পাশ থেকে মিলি বোবা চোখে তাকিয়ে আছে দুজনের প্রতি। হাতে গুনলে 10 সেকেন্ডও পেরোবে না, অথচ দুজনে কত কি ঘটিয়ে ফেলল চোখের পলকে। কোনো কিছুই নজর এড়ালো না আজিম সাহেবের। গম্ভীর মুখে চশমার ফাঁক দিয়ে সবটাই পর্যবেক্ষণ করলেন তিনি। হীর পড়ল লজ্জায়। বন্ধুরা যে একবার শুরু হলে খেয়াল রাখে না সামনে কে থাকে আর কে যায়।
হীর মাথা নিচু করে আর চোখে মিলিকে ইশারা করে দুজনকে থামাতে বলল। মিলি অসহায় চোখে তাকিয়ে ইশারায় বোঝালো। ওদের থামাতে গেলে আমাকেও মারামারির শিকার হতে হবে। সানিয়া মুখ টিপে হাসছে আর দুজনের কাণ্ড দেখছে। শাবাবও খেয়াল করলো হীর আর মিলির চোখে চোখে কথা বলতে দেখে। বাবা পাশে বসে আছে বলে মুখে কিছু বলে উঠতে পারল না সে, তাই গলা খাকারি দিয়ে দুইজনকে সতর্ক বাণী দিতেই গলায় গলায় হাত দিয়ে এশা আর আদ্র মাথায় মাথা ঠেকালো। ঠোঁটের কোণে কৃত্রিম হাসি এঁটে সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে করতে বোকা গলায় বলে উঠল, ইউ আর ভেরি গুড ফ্রেন্ড। সানিয়ার পক্ষে আর হাসি চেপে রাখা সম্ভব হলো না। হু হা করে হেসে উঠতেই আজিম সাহেব মুখ তুলে তাকালেন। খাওয়া শেষ করে পানির গ্লাস হাতে নিয়ে গম্ভীর গলায় বললেন, খাবার সময় তোমরা স্থির থাকতে পারো না তাই না? বাবার গম্ভীর স্বরে সানিয়া মুখে হাত চেপে নিল। হাসিটাকে ভেতরেই গিলে নিয়ে বাবার উদ্দেশ্যে বলল, ওরা আছে বলেই তো এত বিনোদন পাওয়া যাচ্ছে বাবা। আজিম সাহেব জবাবে কিছুই বললেন না। হাত ধুয়ে নিজের রুমের দিকে হেঁটে গেলেন। আজিম সাহেব চোখের আড়াল হতেই এশা আর আদ্রের পিঠে মারের ধুম পড়ে গেল। মিলি মারছে একদিক থেকে তো হীর মারছে একদিক থেকে। শাবাব মুখ টিপে হাসতে লাগলো। মার খেয়ে বেচারা আদ্র কুকড়ে পড়ে গেল। খাওয়ার আগেই তো সবটা হজম করিয়ে নি দিলি, এখন আন্টি কি আমাকে আরো 2 বেলা করে বাড়তি খাবার দেবে? হীর দাঁতে দাঁত চেপে বলল, তোরা না সত্যি কুকুরের বাকালেজ। দেখছিস যে বাবাই এখানে খেতে বসছে, তবুও দেখ তোরা সেই ঠিকই কামড়াকামড়ি শুরু করে দিলি। আদ্র ঠোঁট উল্টে বলল, আমি কি করেছি? সব তো এই শাকচুন্নি করেছে। সে কাল থেকে আমাকে আদু বলে ডাকছে। তুই জানিস কাল শপিং মলে একটা মেয়ে আমায় দেখে প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু এই অসভ্য আমাকে আদু ভাই ডেকে পুরো কচুবর্ত করে দিল। মেয়েটা কাঁদো কাঁদো মুখ করে জিজ্ঞাসা করলো, আপনি ওনাকে আদু ভাই কেন ডাকলেন? ও উত্তর দিল, কারণ আদু ভাই 4 বছর ইন্টার ফেল করে অবশেষে বিবিএর ক্লাসে পা রেখেছে। জানেন, এবারও ইন্টারের গন্ডি পেরোতে পারতো না, ও পেরেছে কেবল আমাদের জন্য। আমাদের এক্সাম না হলে ওকে সব লিখে পেপার হাতে ধরিয়ে দিয়ে এসেছিলাম বলেই তো কোনো মতে টেনে টুনে পাশ করে গিয়েছিল। এই কথা শুনে মেয়েটা সে কি রিয়াকশন জানিস? মনে হচ্ছিল যেন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে এসেছে। আদ্রের কথা শুনে হাসির রোল পড়ে গেল। এশা মুখ কুঁচকে বলল, আরে আমি কি ওইসব মেয়েটাকে ভাগাতে করেছি নাকি? আমি তো জাস্ট ট্রাই করছিলাম মেয়েটা কেমন কি। দেখ সেসব দিয়েও সামান্য মজাকে এত বড় ইস্যু করে তোকে ঝাড় মেরে চলে গিয়েছে। আদ্র নাকি ফুলিয়ে রাগে ফুসতে ফুসতে বলল, তখন না হয় খুব উপকার করিনি মানলাম, কিন্তু এখন কেন আদু আদু করছিস? এশা দাঁত কেলিয়ে হাসলো। আদ্রের গাল টেনে আহ্লাদি গলায় বলল, তোমার এই নামের যে প্রেমে পড়েছি আমি। ওগো ওগো, তুমি কি বুঝতে পারছো না? আদ্র দাঁত খিচিয়ে ঠাস করে এক চর বসালো এশার গালে। এশা চমকে উঠল প্রথম দফায়, আবার পরক্ষণেই ফুঁসে উঠে আদ্রের দিকে তাকাতেই আদ্র দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার ওই সুন্দর গালে যে মাছি বসেছিল সোনা, আমি যে সহ্য করতে পারছিলাম না, তাই থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছি। এশা দাঁতে দাঁত চেপে বলল, বদ ছেলে কোথাকার, তুই দাঁড়া, আজ তোর হচ্ছে। চাচা, আপন প্রাণ বাঁচা। কোনো মতে সংলাপটা উচ্চারণ করে চেয়ার ছেড়ে উঠে পালালো আদ্র। এশাও চেয়ার ছেড়ে লাফিয়ে পড়ে তাকে ধরতে গেল। তাদের কাণ্ড দেখে আরো এক দফা হাসাহাসির রোল পড়ল। অতপর সবাই পুনরায় খাবারে মনোযোগ দিল। সানিয়া খেতে খেতে খেয়াল করলো হীরের গলাটা খালি। চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, হির, তোর গলার লকেট কোথায়? খুলে রেখেছিস? সানিয়ার প্রশ্নে হীরের টনক নড়ল। চমকে উঠে গলায় হাত রাখতেই মনে হলো গলাটা খালি। বুকের ভেতরটা চ্যাত করে উঠল। মায়ের শেষ চিহ্ন এই লকেট, হারিয়ে গেল না তো? কথাটা মনে হতেই চোখ মুখ রক্ত শূন্য হয়ে পড়ল হীরের। মনে ভর করলো একরাশ ভয়, লকেটটা হারিয়ে গেলে যে মার শেষ স্মৃতিটাও হারিয়ে যাবে। মিলি আর সানিয়া প্রশ্নবিদ্ধ মুখ করে তাকিয়ে আছে হীরের মুখের দিকে। হীর লাফিয়ে উঠে সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। চারপাশটা ভালো করে খুঁজতে হবে, মায়ের লকেটটা হারলে চলবে না, একদমই চলবে না। হীরকে ছুটে যেতে দেখে সাবা বিচলিত চোখে হীরের রুমের দরজার দিকে তাকালো। বুক পকেটে হাত রেখে লকেটটার নিরাপত্তা যাচাই করে সেও উঠে দাঁড়ালো। হীরকে আর চিন্তায় না ফেলে লকেটটা এখনই ফেরত দেওয়া উচিত। হীরের রুমে যাওয়ার উদ্দেশ্যে 2 কদম এগোতেই কল এলো মাহুদির। শাবাব ফোনটা কানে তুলতেই মাহুদি তাকে তাদের সিক্রেট রুমে যেতে বলল। শাবাব কলের লাইন কেটে চলে যাবে ঠিক করে হীরের রুমের দিকে আরেকবার তাকালো। মনে মনে বলল,
চিন্তা নেই হিরপরি, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমার কাছে যথেষ্ট নিরাপদে আছে। দেয়ালের বুকে টানানো ঘড়ির সময় 9:45। শাবাব চেয়ারে বসে ফাইল ঘাটছে। পাশেই অসংখ্য ফাইলের বিশাল স্তূপ। কিরণ সেখানে ছানমান করছে কিছু পুরনো ফাইলের হদিশে। সাহায্য করছে আফিক আর ইভান। মাহুদি শটান হয়ে দাঁড়িয়ে আছে শাবাবের সম্মুখে। দুজনের মুখেই চিন্তার ছাপ। শাবাব ফাইল ঘাটার মাঝেই মাহুদি বলে উঠল, স্যার, ছেলেটার নাম হচ্ছে সিয়াম পাটোয়ারি। বাবা আকবর পাটোয়ারি। মধ্যবিত্ত পরিবারের একমাত্র ছেলে সিয়াম। হীরের সাথে তার আলাপ হয় মাঝ রাস্তায়। হীরের সাথে ঘটা কোনো এক অ্যাক্সিডেন্টের থ্রু সিয়াম হীরকে শত্রুদের হাত থেকে বাঁচিয়েছিল। বছর 2 আগে সিয়াম হীরের ভার্সিটিতে পড়ে না, অন্য ভার্সিটিতে পড়ে। কিন্তু সে নাকি হীরের জন্য মাঝে মধ্যেই হীরের ভার্সিটিতে আসতো। হীরকে লেখাপড়া নিয়ে অনেক সাহায্য করত। মনে হয় চাচা ছেলেটাকে কড়া নজরে রেখেছিল। হীর আর ওর ব্যাচ সেম নয়, এটা হীর জানে? নো স্যার, হীর ওর ব্যাপারে কিছুই জানে না। এই 2 বছর হীর যতবার ওকে ওর পরিবার, পড়াশোনা, বাড়ি এইসব ব্যাপারে জিজ্ঞাসা করেছে, ও ততবারই একটা না একটা বাহানা দিয়ে কাটিয়ে উঠেছে। হীরকে ওর নিজের সম্বন্ধেও কখনো কিছু বলেনি। সন্দেহজনক, হীরকে সব বিষয় এত হেল্প করত, অথচ সে নিজের পরিচয় প্রায় সবটাই লুকিয়ে এসেছে কেন? সেটাই প্রশ্ন স্যার। আজকে অবধি হীরের কোনো ক্ষতি কিন্তু ও করেনি স্যার। কিন্তু এভাবে নিজের পরিচয় গোপন করার রিজনটা কি হতে পারে? ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? জি স্যার। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে সকল ইনফরমেশন আমার চাই। কিন্তু স্যার, ওর পরিবারে ও আর ওর মা ছাড়া তেমন কেউ নেই। ওর মাকে জেরা করো, হয়তো ওর বাবার এমন কোনো পরিচয় আছে যেটা জানলে আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আর সেটা জানতে পারলে হয়তো হিরো ওকে চিনতে পারবে। তাই হয়তো ও সবটা লুকাচ্ছে হীরের থেকে। স্যার, ছেলেটা সত্যিই হীরকে খুব ভালোবাসে। কি করে বুঝলে? স্যার, ফাইল পেয়ে গিয়েছি। কিরণের হাতে মোটা মোটা 2টো ফাইল দেখে আগ্রহ নিয়ে এলো। কিরণের হাত থেকে ফাইল দুটো একরকম টেনে নিল সে। তাড়াহুড়ো করে ফাইল দুটো নিয়ে টেবিলে বসে প্রথম ফাইলটা খুলল। ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ আহমেদ উপরের মোটা কালিতে লেখা নামটার উপর হাত বোলাতেই ভেতরটা হাহাকার করে উঠল শাবাবের। কণ্ঠনালী কান্নায় ভেঙে আসতে চাইল। শরীরটা কেমন অবশ হয়ে আসতে চাইল। চোখের মধ্যে চিনচির করে ব্যথা করে উঠতেই চোখ জোড়া আলতো করে চেপে ধরল হাত দিয়ে। গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে চোখ থেকে হাত সরিয়ে আবারও দৃষ্টি রাখল নামটার উপর। ভেতরটা হাঁক ডাক পেরে বলে উঠল,